আজকে আলোচনা করব পর্যায় সারণী। তো পর্যায় সারণীটা কি সেটা আগে বলি। সেটা হলো এই পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এই 118টি মৌলকে বিজ্ঞানীরা বিভিন্ন পরিশ্রম করে একটা ছকের মাধ্যমে প্রকাশ করেছে। এর আগেও বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ছকের মাধ্যমে প্রকাশ করলেও আলটিমেটলি ফাইনালি যেটা করা হয়েছে যে 118টি মৌল পুরো একটা ছকের মাধ্যমে, সেই ছকে আলটিমেটলি এরকম 18টি স্তম্ভ আছে, 18টি গ্রুপ আছে এবং এরকম করে 18টি আছে, এরকম করে 18টি গ্রুপ এবং আলটিমেটলি সারি আছে 60টি, এরকম করে সারি 60টি। এখন যে মৌলগুলোর মধ্যে মিল আছে, ধর্মের মিল আছে, সেই মিলের যে ধর্মগুলো মিল আছে সেই একই ধর্মের মৌলগুলোকে একই গ্রুপে বা সমধর্মী মৌলগুলোকে একই সারিতে রাখা হয়েছে। যেমন প্রথম যে 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে সেটা হলো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তারপরে 2 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে সেটা হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এরকম করে আলটিমেটলি অনেকগুলো মৌল আছে। যেমন এই সারিতে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আচ্ছা, এখন গ্রুপ 1-এর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। ক্ষার ধাতু হাইড্রোজেন ব্যতীত, কারণ হাইড্রোজেন হলো ধাতু না, এটা হলো অধাতু। কিন্তু 1 নম্বর গ্রুপে রাখা হয়েছে হাইড্রোজেন যে মৌলটা আছে এই মৌলটার অনেক ধর্ম ক্ষার ধাতুর সাথে মিলে যায়, এই জন্য এটা গ্রুপ 1-এ রাখা হয়েছে। তারপরে গ্রুপ 2-এর যে মৌলগুলো, এই মৌলগুলোকে বলা হয় মৃদ ক্ষার ধাতু। মৃদ ক্ষার ধাতু, কারণ মৃদ মানে মাটি, মৃত্তিকা, তো মাটি থেকে এই মৌলগুলো মাটিতে পাওয়া যায়, এই জন্য মৃদ ক্ষার ধাতু। তো গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো অনেক সক্রিয়। এর চেয়ে গ্রুপ যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই মৌলগুলো মৃদ ক্ষার ধাতুগুলো ক্ষার ধাতুর চেয়ে কম সক্রিয়, বাট এরা অনেক সক্রিয়। তো 18 নম্বর যে গ্রুপটা আছে, এরকম করে 18 নম্বর যে আমরা যদি গ্রুপটার কথা বলি, সেটা 18 নম্বর গ্রুপে মৌল আছে হিলিয়াম, তারপরে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, র্যাডন, অর্গানেশন। আচ্ছা, তো এই যে 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, কারণ এরা আলটিমেটলি এদের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন থাকে, বাট হিলিয়ামের কিন্তু সর্বশেষ শক্তি স্তরে মাত্র 2টা ইলেকট্রন আছে। তো হিলিয়াম ব্যতীত বাকি যে মৌলগুলো অষ্টপূর্ণ, আর হিলিয়াম হলো হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টা, মানে একটা শক্তি স্তরে তার 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এরা আলটিমেটলি ইলেকট্রন গ্রহণও করে না, ত্যাগও করে না, এই জন্য এরা হলো আলটিমেটলি নিষ্ক্রিয় মৌল বলা হয়। কারণ এদের সর্বশেষ শক্তি স্তরে যেহেতু ফুলফিল ইলেকট্রন আছে, এই জন্য এরা স্থিতিশীল। আচ্ছা, এখন গ্রুপ 1-এর মৌলগুলোর যোজনী হলো আলটিমেটলি 1, আর গ্রুপ 2-এর মৌলগুলোর যোজনী হলো 2, বাট নিষ্ক্রিয় মৌল এদের যোজনী কিন্তু নাই। কারণ যোজনী মানে কি? যোজনী মানে হলো যুক্ত হওয়ার ক্ষমতা। যেহেতু নিষ্ক্রিয় মৌলগুলো অন্য অন্য মৌলের সাথে যুক্ত হয় না, এই জন্য এদের কোনো যোজনী নাই। এখন আলটিমেটলি এরপরে গ্রুপ 17-এর মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলো। আচ্ছা, এগুলোকে বলা হয় হ্যালোজেন গ্রুপের মৌল। এখন একই গ্রুপের ক্ষেত্রে আর একই পর্যায়ের ক্ষেত্রে, যেমন ওপর থেকে নিচের দিকে যদি আসি একই গ্রুপের, তাহলে পরমাণুর আকার বাড়বে না কমবে? একই পর্যায়ের আমরা যদি বাম থেকে ডানে যাই, তাহলে পরমাণুর আকার কী রূপ পরিবর্তন হবে সেটা আমরা এখন দেখব।
তাহলে আমরা যদি এখানে লিখি যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদিকে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এটা একই গ্রুপের ওপর থেকে নিচে, আর এটা একই পর্যায়ের বাম থেকে ডানে। এটা আমার হাতের বাম সাইড, এটা আমার হাতের ডান সাইড। তো বাম থেকে ডানে গেলে আলটিমেটলি পরমাণুর আকার কী হবে, আবার একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার কীরকম পরিবর্তন হবে সেটা দেখব। তো আমরা যদি আলটিমেটলি লিথিয়াম আর সোডিয়ামের ক্ষেত্রে দেখি, এটা আমরা জানি লিথিয়ামের 2s1, সোডিয়াম 3s1, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে 4s1 এবং রুবিডিয়ামের ক্ষেত্রে 5s1, সিজিয়ামের ক্ষেত্রে 6s1 এবং ফ্রান্সিয়ামের ক্ষেত্রে কিন্তু 7s1। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে লিথিয়ামের কিন্তু সর্বশেষ শক্তি স্তর হলো 2টা শক্তি স্তর, সোডিয়ামের হলো আলটিমেটলি 3টা শক্তি স্তর, পটাশিয়ামের 4টা শক্তি স্তর, রুবিডিয়ামের 5টা শক্তি স্তর, সিজিয়ামের 6টা শক্তি স্তর এবং ফ্রান্সিয়ামের কিন্তু 7টা শক্তি স্তর, এবং প্রত্যেকটা শক্তি স্তরের সর্বশেষে একটা করে ইলেকট্রন আছে। আচ্ছা, এখন লিথিয়ামের ক্ষেত্রে আমরা দেখব যে আলটিমেটলি 1টা 2টা শক্তি স্তর। এই যে আমরা এখান থেকে দেখলাম, এটা হলো আসলে প্রধান কোয়ান্টাম নাম্বার, যেটার হলো 2, তার মানে n মানে 2, মানে 2টা শক্তি স্তর। এখানে 3 দেখতে পাচ্ছি, তার মানে সোডিয়াম কিন্তু আলটিমেটলি শক্তি স্তর হবে 1টা 2টা 3টা। তাহলে আমরা এই লিথিয়াম আর সোডিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি লিথিয়ামের নিচে আছে কে, সোডিয়াম। তো লিথিয়ামের কিন্তু আলটিমেটলি 2টা শক্তি স্তর হওয়াতে এর পরমাণুর আকার, সোডিয়ামের কিন্তু আলটিমেটলি 3টা শক্তি স্তর। তাহলে সোডিয়ামের চেয়ে কিন্তু লিথিয়ামের আকারটা ছোট, কারণ শক্তি স্তর ছোট আর শক্তি স্তর অল্প। কিন্তু আমরা যদি একই গ্রুপের উপর থেকে নিচে এরকম আসি, তাহলে সোডিয়ামের চেয়ে পটাশিয়াম যেহেতু সর্বশেষ শক্তি স্তর হলো 4, 4টা শক্তি স্তর আছে, তার মানে পটাশিয়ামের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি এরকম হবে 1 2 3 4, আলটিমেটলি কিন্তু সেটা সোডিয়ামের চেয়েও বড়। তাহলে একই গ্রুপের ওপর থেকে নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে লিথিয়ামের চেয়ে সোডিয়ামের একটা শক্তি স্তর বৃদ্ধি পেয়েছে, আর সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের আরেকটা নতুন শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে। তার মানে একই গ্রুপের ওপর থেকে নিচে আসলে নতুন নতুন শক্তি স্তর বৃদ্ধি হওয়াতে আলটিমেটলি পরমাণুর আকার বড় হয়। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে একই গ্রুপের ওপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বড় হয়। এবার দেখব যে আলটিমেটলি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কীরূপ পরিবর্তিত হয়। তো এক্ষেত্রে আমরা যদি সোডিয়াম আর ম্যাগনেসিয়াম নিয়ে কথা বলি, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 11 পারমাণবিক সংখ্যা, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12। তাহলে সোডিয়ামের কিন্তু দেখা যাচ্ছে যে শক্তি স্তর 1 2 3, ম্যাগনেসিয়ামের 1 2 3। তাহলে আলটিমেটলি আমরা এই যে 3s1, তার মানে একই পর্যায়ের এদের প্রত্যেকটারই 3টা করে শক্তি স্তর থাকবে একই পর্যায়ের। যেমন সোডিয়ামের, ম্যাগনেসিয়ামের, অ্যালুমিনিয়ামের, সিলিকনের, ফসফরাস, সালফার, ক্লোরিন, প্রত্যেকটা শক্তি স্তর 3টা। তাহলে সোডিয়ামের শক্তি স্তর 3টা, ম্যাগনেসিয়ামের শক্তি স্তর 3টা। এখন আমরা যদি ইলেকট্রন দিয়ে পূর্ণ করি, যেমন সোডিয়ামের 11টি ইলেকট্রন আছে, 2 8 10 1 11, ম্যাগনেসিয়ামের আছে 12টা, 2 8 10 দিয়ে 12টা। তো আমরা জানি কুলম্বের যে সূত্রটা আছে সেটা হলো আলটিমেটলি সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন কয়টি আছে, 11টি, কারণ পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যা তত, আর প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি সোডিয়ামের 11টি প্রোটন 11টি ইলেকট্রন। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আলটিমেটলি প্রোটন হলো 12টি, কারণ ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, তাহলে 12, তাহলে ইলেকট্রন সংখ্যা তত থাকবে 12। তো আলটিমেটলি প্রোটন 11টি, ইলেকট্রন 11টি। তো এটা আলটিমেটলি যে আমরা জানি এফ সমানুপাতিক Q1 Q2, অর্থাৎ চার্জ দ্বয়ের সমানুপাতিক তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা হবে, আকর্ষণ বলের মানটা। যেমন এখানে আলটিমেটলি Q1 এটা কিন্তু প্রোটন সংখ্যা 11, আবার Q2 এখানে ইলেকট্রন সংখ্যা হলো 11। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে এফ সমানুপাতিক 11 ইন্টু 11, তার মানে এফ সমানুপাতিক আমাদের দেখতে পাচ্ছি এখানে 121, আর এখানে প্রায়
এফ সমানুপাতিক যদি বলি Q1 Q2, তাহলে এক্ষেত্রে এই যে প্রোটন 12, তাহলে আমরা যদি এটা বলি Q1 ধরি, ইলেকট্রনের ক্ষেত্রে যদি Q2 বলি, তাহলে এখানে আকর্ষণ বলটা কিন্তু 12 × 12, আলটিমেটলি এখানে কিন্তু 144। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আকর্ষণ 101 বল যাব, তখন প্রোটন সংখ্যা আবার ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাট নতুন নতুন শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে না। তো এখানেও যেহেতু 3টা শক্তি স্তর, এখানেও 3টা শক্তি স্তর, কিন্তু এখানকার আর এখানকার মধ্যে অমিলটা কি? অমিলটা হলো এখানে আলটিমেটলি সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11। তো 11টি প্রোটন 11টি ইলেকট্রনকে যে আকর্ষণ বল করবে, যে আকর্ষণ করবে, ম্যাগনেসিয়ামের 12টা প্রোটন 12টা ইলেকট্রন একই পরিমাণ আকর্ষণ করবে না, কারণ এখানে 12টা প্রোটন 12টা ইলেকট্রন হওয়াতে, অর্থাৎ সোডিয়ামের চেয়ে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বেশি হওয়াতে এখানে কিন্তু আকর্ষণ বলটা বেশি। তো আকর্ষণ বলগুলো যখন বেশি হবে, তখন এই নিউক্লিয়াস এই প্রোটনগুলো ইলেকট্রনকে আরও বেশি আকর্ষণ করবে। তো আরও বেশি বেশি কোন দিকে আকর্ষণ করবে? নিউক্লিয়াসের দিকে। তখন এই পরমাণুর আকারটা ছোট হবে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বেশি। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, তার মানে এখানে প্রোটন সংখ্যা হলো 13, ইলেকট্রন সংখ্যা হলো 13। সিলিকন কিন্তু 14 পারমাণবিক সংখ্যা, তাহলে সিলিকনের প্রোটন সংখ্যা 14, ইলেকট্রন সংখ্যাও 14। তাহলে আলটিমেটলি ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17। তাহলে আমরা দেখলাম যে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম আমরা যখন বাম থেকে ডান দিকে যাব, তখন প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাট নতুন নতুন শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে না। প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়াতে আলটিমেটলি প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেড়ে যাওয়াতে পরমাণুর আকার কিন্তু ছোট হচ্ছে। তাহলে বাম থেকে ডানে পরমাণুর আকার ছোট হয় এবং আকর্ষণ বল কিন্তু বৃদ্ধি পায়। আর ওপর থেকে নিচে যেহেতু নিউক্লিয়াস থেকে নতুন নতুন শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে, তাহলে পরমাণুর আকারটা বড় হচ্ছে, এবং নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের কিন্তু আকর্ষণটা কমে যাচ্ছে। কারণ আকর্ষণ বল কমে যাওয়ার কারণে, এটা যদি লিথিয়াম হয় আর এটা যদি সোডিয়াম হয়, তাহলে লিথিয়ামের সর্বশেষের যে ইলেকট্রনটা আর সোডিয়ামের সর্বশেষের যে ইলেকট্রনটা, এটার কিন্তু 2টা শক্তি স্তর আর সোডিয়ামের 3টা শক্তি স্তর। আমরা কিন্তু একই গ্রুপের কথা বলতেছি। সেক্ষেত্রে কিন্তু এখানে 2টা শক্তি স্তর হওয়াতে এর যে দূরত্বটা নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের যে দূরত্বটা, আর এখানে নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব কিন্তু অনেক বেশি, যার ফলে আকর্ষণ বলটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে একই গ্রুপের ক্ষেত্রে ওপর থেকে নিচে আসলে আকর্ষণ বল কমে যায়, পরমাণুর আকার বেড়ে যায়। আর একই পর্যায়ের বাম থেকে ডানে আলটিমেটলি আকর্ষণ বল বেড়ে যায়, পরমাণুর আকার ছোট হয়। এবার আমরা দেখব আয়নীকরণ শক্তি কি। দেখব আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি বলতে বুঝবো যে কোনো মৌলের গ্যাসীয় অবস্থা থেকে এক মোল পরমাণুর এক মোল ইলেকট্রন অসীমে নিয়ে যেতে যে শক্তি দেয়া লাগবে, সেটাই আলটিমেটলি আয়নীকরণ শক্তি। যেমন আমরা যদি উদাহরণ দেই, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, আর সোডিয়ামের পরমাণুটা এরকম হবে 1 2 3। তাহলে 2টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন, 10টা এবং 1টা। আসলে আলটিমেটলি প্রত্যেকটা মৌলের অসংখ্য শক্তি স্তর থাকে, এরকম অসংখ্য শক্তি স্তর আছে, যদিও সেই শক্তি স্তরগুলোতে কোনো ইলেকট্রন থাকে না। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে আলটিমেটলি প্রোটন 11টি এবং ইলেকট্রন 11টি। 11টি ইলেকট্রন 3টা শক্তি স্তরে আছে। তার মানে এই নয় যে সোডিয়ামের মাত্র 3টা শক্তি স্তর, সোডিয়ামের অসংখ্য শক্তি স্তর রয়েছে। তো আমরা আসলে 3টা শক্তি স্তরে ইলেকট্রন আছে দেখে 3টা শক্তি স্তর আমরা দেখাই। তাহলে আলটিমেটলি প্রত্যেকটা মৌলের অসংখ্য শক্তি স্তর আছে। সেক্ষেত্রে একটা কথা হলো কি, এই যে সোডিয়ামের আয়নীকরণ শক্তি বলতে বুঝবো যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি অসীমে নিয়ে যেতে যে শক্তি একে সাপ্লাই দিতে হবে অথবা যে শক্তি এ শোষণ করবে, সেটাই হলো আলটিমেটলি আয়নীকরণ শক্তি। তো
তো আলটিমেটলি আমরা জানি বিজ্ঞানী বোরের মতবাদ থেকে বোর বলেছিলেন যে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তর ইলেকট্রন যখন যায় তখন কিন্তু শক্তি শোষণ হয়। তাহলে আলটিমেটলি এ কিন্তু শক্তি শোষণ করবে, যে আমরা যখন সর্বশেষ শক্তি স্তর থেকে অসীম শক্তি স্তরে নিয়ে যাব তখন শক্তি বাইরে থেকে দিতে হবে। আমি যখন বাইরে থেকে দিচ্ছি তখন কিন্তু আলটিমেটলি শোষণ করতেছে, কেউ একে দিচ্ছে তখনই সে শোষণ করতে পারবে, আর সেই শোষিত শক্তি হবে আসলে আয়নীকরণ শক্তি। আলটিমেটলি অসীম শক্তি স্তর বলতে বোঝাচ্ছে কি, অসীম শক্তি স্তর হলো এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনটাকে যে জায়গায় নিয়ে গেলে এই নিউক্লিয়াসটা ওই ইলেকট্রনটাকে আকর্ষণ করবে না, সেই শক্তি স্তরকে বলবো আমরা অসীম শক্তি স্তর। তো ইলেকট্রনটাকে যদি এই জায়গায় আমরা নিয়ে যাই এর চেয়ে উপরের একটা শক্তি স্তরে, এবং সেই জায়গায় যদি এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনটাকে আকর্ষণ করে, তাহলে সেটা অসীম শক্তি স্তর হবে না। অসীম শক্তি স্তর হবে সেই শক্তি স্তর যে শক্তি স্তরে এই সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটা নিয়ে গেলে নিউক্লিয়াস আর আকর্ষণ করবে না, সেটাই সেই মৌলের জন্য অসীম শক্তি স্তর। তাহলে আলটিমেটলি ধরো আমরা এই ইলেকট্রনটাকে, এই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটাকে এই শক্তি স্তরে নিয়ে গেলাম, যে শক্তি স্তরে নিয়ে গেলে নিউক্লিয়াস একে আর আকর্ষণ করবে না, তাহলে এটাই এর জন্য অসীম শক্তি স্তর। তাহলে অসীম শক্তি স্তরে ইলেকট্রনটা যে গেল এ কিন্তু এমনি এমনি যায় নাই, একে আসলে আলটিমেটলি তাপ শক্তি দিতে হয়েছে, অর্থাৎ এ তাপ শক্তি গ্রহণ করেছে, সেই তাপটা গ্রহণ করে কিন্তু ইলেকট্রনটা এখানে চলে গেছে। তো এই ক্ষেত্রে যে শক্তি গ্রহণ করে সে এই জায়গায় চলে গেছে সেই শক্তিকে আমরা বলবো আয়নীকরণ শক্তি, অথবা প্রথম আয়নীকরণ শক্তি আমরা বলতে পারবো। আচ্ছা, এখন এটা আলটিমেটলি যদি বলা হয় যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তো লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি, অথবা পটাশিয়াম এবং সোডিয়ামের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি। তো একই গ্রুপের উপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তি কী রূপ পরিবর্তিত হয় সেটা আমরা দেখব। যেমন ধরো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, আবার পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। সোডিয়ামের ক্ষেত্রে আলটিমেটলি 3টা শক্তি স্তর, আর পটাশিয়ামের কিন্তু আলটিমেটলি 4টা শক্তি স্তর, 3, 4। তো সোডিয়ামের ক্ষেত্রে আলটিমেটলি সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে, পটাশিয়ামের যে 19 সর্বশেষে আসলে আলটিমেটলি একটা ইলেকট্রন থাকে। আর এটার ভিতরে কিন্তু আলটিমেটলি এভাবে 8টা যদি দেখাও তাহলে 11টা ইলেকট্রন, পটাশিয়ামের এরকম 2, 8, 10, 8, 18 এবং 1, 19। তো আলটিমেটলি এই নিউক্লিয়াস থেকে এই সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব কিন্তু পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্ব অনেক বেশি, কারণ এখানে 3টা শক্তি স্তর, এখানে 4টা শক্তি স্তর। এখানে 3টা শক্তি স্তর হওয়াতে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনটা সেটা নিউক্লিয়াস থেকে কাছে, আর এখানে 4টা শক্তি স্তর হওয়াতে আলটিমেটলি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে। তো এটা নিউক্লিয়াস থেকে যখন কাছে তখন আকর্ষণ বলটা বেশি, আর এখানে নিউক্লিয়াস থেকে যখন দূরে তার মানে আকর্ষণ করবে কম। তো আয়নীকরণ শক্তি হলো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটাকে অসীম শক্তি স্তরে কনভার্ট করা, অসীম শক্তি স্তরে নিয়ে যাওয়া। এটার ক্ষেত্রেও অসীম শক্তি স্তরে আমরা এই ইলেকট্রনটাকে নিয়ে যাব। তো যেহেতু নিউক্লিয়াসের সাথে যেহেতু এই ইলেকট্রনটা আকর্ষণ করে আছে, অর্থাৎ এই ইলেকট্রন আকর্ষণ বলের বিরুদ্ধে এই ইলেকট্রনটাকে কাজ করে বা অসীম শক্তি স্তরে নিয়ে যেতে হবে। এক্ষেত্রেও কিন্তু এই যে নিউক্লিয়াস একে যে আকর্ষণ করে সেই আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে কিন্তু ইলেকট্রনটাকে অসীম শক্তি স্তরে নিয়ে যেতে হবে। যেহেতু এই ইলেকট্রনটাকে এই নিউক্লিয়াস পটাশিয়ামের চেয়ে আকর্ষণ বেশি করে, মানে এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রন কাছে হওয়াতে আকর্ষণ অনেক বেশি করে, তার মানে এই ইলেকট্রনটাকে অসীম শক্তি স্তরে নিয়ে যেতে বেশি শক্তি দেওয়া লাগবে। আর এক্ষেত্রে কিন্তু যেহেতু এই ইলেকট্রনটাকে এই নিউক্লিয়াসটা আকর্ষণ কম করে, দ্যাটস ওয়াই অল্প শক্তি দিলেই একে কিন্তু অসীম শক্তি স্তরে নিয়ে যেতে হবে, অর্থাৎ সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের আয়নীকরণ শক্তির মান কম। আচ্ছা, এটা আমরা অন্য কথাই বলতে পারি যে আলটিমেটলি লিথিয়ামের কিন্তু শক্তি স্তর আলটিমেটলি 2টা, সোডিয়ামের 3টা, পটাশিয়ামের শক্তি স্তর 4, রোবোডিয়ামের হলো 5, রুবিডিয়ামের 5, আর সিজিয়ামের হলো 6, ফ্রান্সিয়ামের হলো 7টা শক্তি স্তর। তো শক্তি স্তর যত বেশি হবে
যেমন লিথিয়ামের চেয়ে সোডিয়ামের শক্তি স্তর বেশি, সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের শক্তি স্তর বেশি, সোডিয়ামের চেয়ে রুবিডিয়ামের শক্তি স্তর বেশি। শক্তি স্তর যত বেশি হবে পরমাণুর আকার তত বড় হবে, এবং পরমাণুর আকার তত বড় হলে নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটার দূরত্ব অনেক বেশি হবে, যার ফলে নিউক্লিয়াস সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটাকে আকর্ষণ কম করবে। আর আকর্ষণ যখন কম করবে তখন অল্প শক্তি দিয়েই কিন্তু সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটাকে অসীম শক্তি স্তরে নিয়ে যাওয়া সহজ হবে। অর্থাৎ একই গ্রুপের ওপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বড় হয়, শক্তিস্তর বৃদ্ধি পায়, শক্তিস্তর বৃদ্ধি পেলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়, যার ফলে আসলে আলটিমেটলি অল্প শক্তি দিলে যেহেতু অসীমে যায়, সেক্ষেত্রে কিন্তু আয়নীকরণ শক্তির মান একই গ্রুপের ওপর থেকে নিচে কমে যায়। এখন দেখব আলটিমেটলি একই পর্যায়ের বাম থেকে যদি ডানে যায়, একই পর্যায়ের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এটা একটা পর্যায়। একই পর্যায়ে আমরা বাম থেকে ডানে যাব। তো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এটা কিন্তু আমরা আগে থেকে জানি যে আসলে আলটিমেটলি আকর্ষণ বল বৃদ্ধি পায়। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখাই, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কি হবে? সোডিয়ামের যেহেতু 11টি ইলেকট্রন, আবার ম্যাগনেসিয়ামের যেহেতু 12টি ইলেকট্রন, সুতরাং আলটিমেটলি এটারও সর্বশেষ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর, এটারও সর্বশেষ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর। অর্থাৎ এই নিউক্লিয়াসের প্রোটনগুলো এই ইলেকট্রনগুলোকে যে শক্তি বলে টানে, তার চেয়ে কিন্তু এই প্রোটনগুলো এই ইলেকট্রনগুলোকে আরও বেশি শক্তি বলে টানে, কারণ এখানে প্রোটন সংখ্যা বেশি। অর্থাৎ এখানে ম্যাগনেসিয়ামের 12টা প্রোটন আর এখানে সোডিয়ামের 11টা প্রোটন। তো 11টা প্রোটন এই সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনটাকে যে আকর্ষণ বল করবে, আলটিমেটলি কিন্তু তার চেয়ে এখানে কিন্তু 12টা প্রোটন এই ইলেকট্রনগুলোকে বেশি আকর্ষণ বলে নিউক্লিয়াসের সাথে ধরে রেখেছে, যার ফলে এখান থেকে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনটা, এটাকে অসীমে নিয়ে যেতে যে শক্তি প্রয়োজন, তার চেয়ে কিন্তু ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটাকে অসীমে নিয়ে যেতে তার চেয়ে বেশি শক্তি দিতে হবে, কারণ ম্যাগনেসিয়ামের প্রোটনগুলো তার ইলেকট্রনগুলোকে বেশি শক্তি বলে নিউক্লিয়াসের সাথে ধরে রেখেছে। অর্থাৎ এখানে আলটিমেটলি শক্তি দিতে হবে বেশি। এই জন্য বাম থেকে ডানে গেলে পরমাণুর আলটিমেটলি আকার ছোট হয় এবং আকর্ষণ বল বৃদ্ধি পায়। আকর্ষণ বল বৃদ্ধি পাওয়াতে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটাকে অসীমে নিয়ে যেতে বেশি শক্তি দিতে হয়। এজন্য বাম থেকে ডানে গেলে পরমাণুর আলটিমেটলি আয়নীকরণ শক্তির মান বেশি হয়। আচ্ছা, এবার দেখব আমরা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি এটা মূলত আয়নীকরণ শক্তির বিপরীত একটা বিষয়। যেমন আয়নীকরণ শক্তিতে আসলে আলটিমেটলি ছিল সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটাকে অসীমে নিয়ে যাব, সেক্ষেত্রে কত শক্তি দিতে হবে। ইলেকট্রন আসক্তি হলো অসীম থেকে, যেমন আমরা যদি বলি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, এটা কি রকম? ক্লোরিনের ইলেকট্রন আসক্তি হলো এর আছে 17টা ইলেকট্রন, 2, 8, 10, 7, 17। তো অসীম শক্তি স্তর থেকে আমরা যখন কোনো ইলেকট্রনকে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে আনব, সেক্ষেত্রে যে শক্তি আসলে বিকিরণ হবে বা যে শক্তি উৎপন্ন হবে, সেই উৎপন্ন শক্তিকে আমরা বলবো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি। তাহলে যে কোনো মৌলের ইলেকট্রন আসক্তি বলতে বুঝবো সেই মৌলের সর্বশেষ শক্তি স্তরে অসীম শক্তি স্তর থেকে ইলেকট্রন আনতে যে তাপ শক্তি উৎপন্ন হবে, সেটাই তার ইলেকট্রন আসক্তি। এক্ষেত্রে আলটিমেটলি আমরা দেখব যে এটা কেন, যে অসীম শক্তি স্তর থেকে যখন আমরা কোনো ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে আনবো, সেক্ষেত্রে তাপ শক্তি কেন উৎপন্ন হবে। এই ব্যাখ্যাটা বিজ্ঞানী বোর দিয়েছেন। বিজ্ঞানী বোর বলেছিলেন যে উচ্চতর কোনো শক্তি স্তর থেকে নিম্নতর কোনো শক্তি স্তরে ইলেকট্রন যখন স্থানান্তরিত হবে, তখন কিন্তু আলটিমেটলি শক্তি বিকিরণ করবে। এই ব্যাখ্যা থেকে আমরা এই ব্যাখ্যাটা দিতে পারি। এবার আসো যে আমরা দেখব যে এদের অনেকগুলো সম্পর্ক আছে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের ভিতর
কার কার ইলেকট্রন আসক্তি আসলে বেশি, যে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি, নাকি ক্লোরিনের চেয়ে ব্রোমিনের বেশি, নাকি ব্রোমিনের চেয়ে আয়োডিনের বেশি, এটা আমরা দেখব। তো আলটিমেটলি ফ্লোরিনের কিন্তু ক্লোরিন আর ব্রোমিন নিয়ে যদি কথা বলি, তাহলে ব্রোমিনের কিন্তু শক্তি স্তর হলো 3, ব্রোমিনের হলো শক্তি স্তর হলো 4। তাহলে 1 2 3 এটা ধরে নিলাম ক্লোরিন। আচ্ছা, এখন ব্রোমিন আমরা এটা ধরে নিলাম 1 2 3 4, এটা হলো ব্রোমিন। আর ব্রোমিনের ক্ষেত্রে অসীম শক্তি স্তর ধরে নিলাম এটা, ক্লোরিনের ক্ষেত্রে অসীম শক্তি স্তর ধরে নিলাম এটা। আমরা ধরে নিলাম 6তম শক্তি স্তর হলো অসীম শক্তি স্তর। তো 6তম শক্তি স্তর থেকে আমরা একটা ইলেকট্রনকে এই জায়গায় আনবো, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে আনবো। আর ব্রোমিনের ক্ষেত্রেও 6তম শক্তি স্তরের এখানে একটা অসীম শক্তি স্তর, সেই অসীম শক্তি স্তর থেকে ইলেকট্রনটাকে আমরা আনবো 4র্থ শক্তি স্তরে। ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ধাপ, দুইটা ধাপ অতিক্রম করে 3 নম্বর ধাপে আমরা ইলেকট্রনটাকে আনবো, 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনটাকে আনবো। আর ব্রোমিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাত্র একটা ধাপ অতিক্রম করলেই আমরা ব্রোমিনের 4র্থ শক্তি স্তর অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর পেয়ে যাব। এক্ষেত্রে প্রত্যেকটা ধাপে কিন্তু শক্তি বিকিরণ করে, শক্তি রিলিজ করে। তাহলে এ একটা ধাপ অতিক্রম করতে শক্তি রিলিজ করছে, আবার এ একটা ধাপ অতিক্রম করতে শক্তি রিলিজ করেছে, তারপরে কিন্তু এই ধাপ অতিক্রম করে যখন এখানে আসছে সেক্ষেত্রে শক্তি রিলিজ করছে। তাহলে 1 2 3টা ধাপ। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাত্র এখান থেকে এখানে আসতে যে এখান থেকে কিছু শক্তি রিলিজ করছে, এখান থেকে এখানে আছে সেক্ষেত্রে কিছু শক্তি রিলিজ করছে, মানে 2টা ধাপ অতিক্রম করতে যে শক্তি রিলিজ করছে তার চেয়ে এখানে যেহেতু 3টা ধাপ অতিক্রম করছে এখানে শক্তিটা আরও বেশি রিলিজ করছে। তার মানে ক্লোরিনের কিন্তু ইলেকট্রন আসক্তির মানটা বেশি, কারণ এখানে শক্তি রিলিজটা হয়েছে বেশি। আচ্ছা, রিলিজ মানে আসলে ছেড়ে দেওয়া। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ক্লোরিনের চেয়ে ব্রোমিনের শক্তি স্তর বেশি, ব্রোমিনের চেয়ে আয়োডিনের শক্তি স্তর কিন্তু আরও বেশি, 5টা শক্তি স্তর। মানে শক্তি স্তর যত বেশি হয় ইলেকট্রন আসক্তির মান তত কম হয়, যেটা আমরা ক্লোরিন আর ব্রোমিনের ক্ষেত্রে আমরা দেখলাম। সেক্ষেত্রে সিমিলারলি ব্রোমিন এবং আয়োডিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো আয়োডিনের চেয়ে ব্রোমিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। এবার একটা ব্যতিক্রম আছে, তাহলে সেই অনুযায়ী ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কম হওয়া উচিত, ক্লোরিনের চেয়ে ব্রোমিনের কম হওয়া উচিত এবং ব্রোমিনের চেয়ে আয়োডিনের কম হওয়া উচিত। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে যে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি আর বাকিগুলো ঠিক আছে, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে এই ব্যতিক্রমটা কেন, যে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের কেন বেশি? তো আমরা জানি যে ফ্লোরিনের কিন্তু 2টা শক্তি স্তর 1 2, দ্বিতীয় নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আছে কিন্তু 7টি ফ্লোরিনের। আবার ক্লোরিনের ক্ষেত্রে এটা 3য় নম্বর শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন আছে 7টি, 2 8 10, তাহলে আর 7 17। এটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম অসীম শক্তি স্তর, এটারও একটা অসীম শক্তি স্তর ধরে নিলাম। তো আমরা ধরে নিলাম যে এটা আসলে 1 2 3 4 5 5th শক্তি স্তর, 1 2 3 4 5 এটারও 5th শক্তি স্তর হলো অসীম শক্তি স্তর। তো 5th শক্তি স্তর থেকে যখন আমরা এটারও 5th শক্তি স্তর থেকে যখন ইলেকট্রনটাকে সর্বশেষ শক্তি স্তরে আনবো আর এটার ক্ষেত্রেও যখন আনবো, তাহলে দেখা যাচ্ছে এখানে এই যে একটা ধাপ, এখানে একটা ধাপ, 2টা ধাপ অতিক্রম করে এখানে ইলেকট্রনটা আসবে এবং সেক্ষেত্রে যে শক্তি বিকিরণ করবে। আর এখানে কিন্তু একটা ধাপ, 2টা ধাপ, 3টা ধাপ, 3টা ধাপ অতিক্রম করে ইলেকট্রনটা এখানে আনতে হবে। তাহলে কিন্তু এখানেই শক্তি বিকিরণ হচ্ছে বেশি। তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্লোরিনেরই ইলেকট্রন আসক্তি বেশি হওয়া উচিত, কিন্তু না। কেন না? কারণ ফ্লোরিনের আকার কিন্তু ক্লোরিনের আকারের চেয়ে কম। এটা আসলে আকার ছোট হওয়াতে ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। ইলেকট্রন ঘনত্ব যখন বেড়ে যায় তখন আমরা যখন এই ইলেকট্রনটাকে এখানে আনতেছি তখন কিন্তু এই ইলেকট্রনগুলো আবার এই ইলেকট্রনটাকে বিকর্ষণ করে। যখন এই ইলেকট্রনটাকে বিকর্ষণ করে তখন এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে এই ইলেকট্রনটাকে এখানে
প্রবেশ করাতে হয় বা স্থাপন করতে হয়। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু একটা কাজ করতে হয়। তো কিছু যখন কাজ করতে হয় তখন দেখা যাচ্ছে এই যে তিনটা শক্তি স্তর মানে তিনটা ধাপ অতিক্রম করে যখন এখানে আমি ইলেকট্রনটাকে প্রবেশ করাচ্ছি, তখন কিন্তু আসলে যে শক্তি হওয়া উচিত সেই শক্তি হয় না। কারণ এখানে যখন আমরা কাজ করি তখন আসলে সেই শক্তিটা কমে যায়। এই জন্য ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। আচ্ছা, এবার দেখবো আসলে আলটিমেটলি তড়িৎ ঋণাত্মকতা কী জিনিস। তড়িৎ ঋণাত্মকতা হলো যে একটা সমযোজী যৌগ, ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে সর্বশেষে একটা ইলেকট্রন আছে, ক্লোরিনের সর্বশেষে 7টা ইলেকট্রন আছে। তো এরা এরা আসলে সমযোজী যৌগ মানে আসলে ইলেকট্রন শেয়ার করে। তো ইলেকট্রন শেয়ার করে যখন তারা যৌগ গঠন করে, তখন এই যে বন্ধনজোড় ইলেকট্রনগুলো যে কোনো একটা পরমাণু তার নিচের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটাই হলো তড়িৎ ঋণাত্মকতা। তো আলটিমেটলি এখানে হাইড্রোজেন এবং ক্লোরিনের ক্ষেত্রে বন্ধনজোড় ইলেকট্রন মাঝখানে থাকা উচিত। কেন মাঝখানে থাকা উচিত? কারণ দুইজনই একটা করে ইলেকট্রন শেয়ার করেছে। কিন্তু এই বন্ধনজোড় ইলেকট্রনগুলো মাঝখানে থাকে না, এটা ক্লোরিনের দিকে একটু সরে যায়। কেন এই যে ক্লোরিনের দিকে সরে গেছে, তাহলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু আলটিমেটলি বেশি আমরা বলতে পারি। তাহলে তড়িৎ ঋণাত্মকতা হলো যে বন্ধনজোড় ইলেকট্রন যে কোনো একটা পরমাণু তার নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, এটাই হলো তড়িৎ ঋণাত্মকতা। তো এটা কেন আসলে আলটিমেটলি ক্লোরিনের দিকে সরে গেল এই বন্ধনজোড় ইলেকট্রন? কারণ আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তো এর কিন্তু আলটিমেটলি প্রোটন আছে একটা, আর এর 17 পারমাণবিক সংখ্যা হওয়াতে এর প্রোটন আছে 17টা। তাহলে এই বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে একটা প্রোটন বেশি আকর্ষণ করবে নাকি 17টা প্রোটন বেশি আকর্ষণ করার ক্ষমতা রাখে? অবভিয়াসলি 17টা প্রোটন বন্ধনজোড় ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা বেশি। তাহলে আলটিমেটলি এটাই হলো তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, তাহলে পর্যায় সারণীর আসলে অনেকগুলো টপিকস আছে, যেমন অবস্থান্তর মৌল, মুদ্রা ধাতু, এরকম আরও অনেক কিছুই আছে। এই বিষয়গুলো আমি আমার নতুন প্রজন্মের শিক্ষা ইউটিউব চ্যানেলে এর পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। আর আজকের লাইভ ভিডিও যেটা করলাম, এই টপিকসগুলোর ওপর আমি আরও নতুনভাবে ভিডিও বানিয়ে তখন কিন্তু আবার নতুন প্রজন্মের শিক্ষা ইউটিউব চ্যানেলে দেব। তাহলে তোমরা যারা এই ভিডিওগুলো আরও ভালোভাবে দেখতে চাও, তাহলে নতুন প্রজন্মের শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমরা ঢুকলেই পেয়ে যাবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।